শুরু করছি আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা দেবেনবাবুর দাঁত। পাহাড়ি পথে হাঁটতে বেশ ভালোই লাগছিল দেবেনবাবুর। বেশ কিছুটা নিচে ছবির মতো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। চারপাশে সবুজ পাহাড় আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে। সূর্য অস্ত গেছে একটু আগে, তার লাল আভাটুকু এখনো জেগে আছে পাহাড়ের মাথায়। মৃদু ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। নির্জন পথে শুধু বাতাসের কানাকানি। দেবেনবাবু আগে কোনোদিন পাহাড়ে আসেননি। সত্যি কথা বলতে কি, ছেলেবেলায় একবার বাবা মার সাথে পুরী বেড়াতে যাওয়া ছাড়া এই 50 বছরের জীবনে কোথাও বেড়াতে যাননি তিনি। আসলে দেবেনবাবু একটু বেশি হিসাবি মানুষ। বেড়ানো মানেই টাকা পয়সা খরচ, আর এ খরচটাকে বাজে খরচই মনে করেন তিনি। দেবেনবাবুর এই গ্যাংটকে বেড়াতে আসা নেহাতি ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে। কলকাতার একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে দেবেনবাবু সেলস ম্যানেজারের চাকরি করেন। কিছুদিন আগে তিনি বেশ বড় একটা কাজের অর্ডার পাইয়ে দিয়েছিলেন কোম্পানিকে। তাতে কয়েক লক্ষ টাকা মুনাফা হয়েছে কোম্পানির। বড় সাহেব তাকে ডেকে বললেন, অর্ডারটা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে পুরস্কৃত করতে চায়, তবে ঠিক সরাসরি নগদে নয়। কোথাও থেকে দিন তিনেকের জন্য ঘুরে আসুন, তার জন্য যা খরচ হবে কোম্পানি দেবে। আপনি তো কোথাও যান না, কোথাও গেলে মন ভালো হবে, নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে পারবেন। প্রস্তাবটা শুনে প্রথমে ইতস্তত করছিলেন তিনি, তারপর হিসেব করে দেখলেন কোম্পানির পয়সা ছেড়ে লাভ কি। তাছাড়া যানবাহন ভাড়া, হোটেল ভাড়া, খাই খরচা একটু একটু বাড়িয়ে যদি দেখানো যায়, তবে হাতে 2 পয়সাও আসবে। কাজেই সবকিছু ভেবে শেষ পর্যন্ত এই গ্যাংটকে উপস্থিত হয়েছেন তিনি। গ্যাংটক শহরে দেবেনবাবুর ভাইরা পরিতোষের একটা হোটেলও আছে। পার্টনারশিপে আরেকজনের সাথে হোটেলটা সে লিজে চালায়। দেবেনবাবু কিন্তু সে হোটেলে ওঠেননি। শহরের বাইরের দিকে গ্রামের গরিব মানুষরা ট্যুরিস্টদের ঘর ভাড়া দেয় সস্তা দামে। তেমনই একটা ঘর খুঁজে পেতে সেখানেই তিনি উঠেছেন। 2-3 দিনের তো মামলা, ভালো হোটেলের দরকার কি, রাত কাটাতে পারলেই হলো। তিনি অবশ্য ঠিক করেছেন যে ফেরার আগে একবার অবশ্যই যাবেন পরিতোষের কাছে। তার থেকে তিনি হোটেলের একটা বিল নেবেন, যেটা তিনি জমা দেবেন তার অফিসে। হাঁটতে হাঁটতে তার সেই আস্তানা ছেড়ে বেশ অনেকটাই দূরে চলে এসেছেন দেবেনবাবু। একসময় নিচে গ্যাংটক শহরে একটা একটা করে বাতি জ্বলতে শুরু করলো। দেবেনবাবু ভাবলেন, এবার তবে ফেরা যাক। ফিরতেও যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই নির্জন পথে রাস্তার পাশে একটা বাড়ি দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। কাচের দরজা জানলা, ঢালু ছাদওয়ালা একটা ছোট কাঠের বাড়ি। রাস্তা আর খাদের মাঝে ঝুলন্ত অবস্থায় বাড়িটা দাঁড়িয়ে আছে। পাহাড়ি পথে এই ধরনের বাড়ি মাঝে মাঝেই দেখা যায়। বাড়ির দরজা জানলা বন্ধ। মাথায় বিবর্ণ হয়ে যাওয়া একটা সাইনবোর্ড ঝুলছে। তাতে চীনা হরফে কি লেখা আছে তা পড়তে না পারলেও আড়াআড়ি লাল ক্রস চিহ্ন আর বাঁধানো দাঁতের ছবি দেখে তিনি বুঝতে পারলেন সম্ভবত ওটা দাঁতের ডাক্তারখানা। এই নির্জন পথে দাঁতের ডাক্তারখানা? অবশ্য পাহাড়ি অঞ্চলে সবকিছুই একটু ফাঁকা ফাঁকা জায়গাতেই থাকে। দেবেনবাবুর ওপরের চোয়ালে দুপাশের দুটো দাঁত কিছুদিন হলো পড়ে গেছে। ওই যে দাঁত দুটোকে ক্যানাইন বা মাংস খাবার দাঁত বলে। আজকাল ও দাঁত দুটোর অভাবে মাঝে মাঝে তার খেতে বেশ অসুবিধা হয়। দেবেনবাবু ও দাঁত দুটো বসাবার জন্য একবার কলকাতায় এক ডেন্টিস্টের চেম্বারেও গিয়েছিলেন, কিন্তু দুটো দাঁতের জন্য তিনি যা টাকা চেয়েছিলেন তা শুনে দেবেনবাবুর অন্য দাঁতগুলো খসে পড়ার জোগাড় হয়েছিল। ডাক্তার নাকি রক্তচোষা?
দেবেনবাবুর কলিগরা অবশ্য বলেছিল দুটো দাঁতের জন্য ২,০০০ টাকা চেয়ে নাকি এমন কিছু অন্যায় করেননি তিনি। কিন্তু কলিগদের কথা শুনে ঠকলে চলবে না তার। কাজেই আর সে যাত্রায় দাঁত বসানো হয়নি দেবেনবাবুর। ২-৩০০ টাকা হলে না হয় একটা কথা ছিল, তা বলে ২,০০০ টাকা? এই নির্জন পথে ডেন্টিস্টের চেম্বার দেখে দেবেনবাবুর হঠাৎই মনে হলো তাকে একবার কে যেন বলেছিল চীনা দাঁতের ডাক্তারদের কাছে নাকি বেশ সস্তায় দাঁত পাওয়া যায়। দাঁত তোলা, দাঁত বেচা, এইসব কারবার তারা সস্তায় করে। কথাটা মাথায় আসার সাথে সাথে দেবেনবাবুর মনে হলো এখানে তো একবার খোঁজ নেওয়া যেতে পারে, যদি সস্তায় দাঁত পাওয়া যায়। লোকে শীতের দেশে বেড়াতে এসে গাদা গাদা পয়সা নষ্ট করে গুচ্ছের সোয়েটার, চাদর ইত্যাদি কিনে নিয়ে যায়। তিনি নয় দাঁতই নিয়ে যাবেন। শীতবস্ত্রের চেয়ে দাঁত অনেক কাজের জিনিস, সবসময় সব ঋতুতেই ব্যবহার করা যায়। একটু ভেবে নিয়ে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দেবেনবাবু এগোলেন বাড়িটার দিকে। দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি। কোনো শব্দ আসছে না বাড়ির ভেতর থেকে। ঘষা কাচের জানলা দিয়ে বাড়ির ভেতর কিছু দেখাও যাচ্ছে না। দেবেনবাবু ডোরবেল বাজালেন। কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর খুট করে একটা শব্দ হলো। দরজাটা একটু ফাঁকা হলো। তার ভেতর থেকে উকি দিল মাঝবয়সী এক চীনা ম্যানের মুখ। দেবেনবাবুকে একবার দেখে নিয়ে লোকটা ইংরেজিতে জানতে চাইলেন, ট্যুরিস্ট? দাঁতের ডাক্তারের কাছে এসেছেন? দেবেনবাবু জবাব দিলেন, হ্যাঁ, দাঁতের ব্যাপারেই এসেছি। লোকটা দরজার পাল্লাটা আরো একটু ফাঁকা করে বললে, ভেতরে আসুন। বাড়ির ভেতরে ঢুকলেন দেবেনবাবু। ঠিক তখনই বাইরে ঝুপ করে সন্ধ্যা নামল। করিডোর পার হয়ে ছোট একটা ঘরে উপস্থিত হলেন তিনি। সে ঘরে চেয়ার দেখিয়ে দেবেনবাবুকে সেখানে বসতে বলে অন্য একটা দরজা দিয়ে বাড়ির ভেতরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল লোকটা। মাথার উপর লাল কাগজ মোড়া একটা চীনা লণ্ঠন ঝুলছে সে ঘরে। তার হালকা আলো ছড়িয়ে পড়ছে চারপাশে। ঘরের ঠিক মাঝখানে একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার, তারই একটাতে বসেছেন দেবেনবাবু। ঘরের চারদিকে তাকিয়ে বেশ অবাক হয়ে গেলেন তিনি। এটা কি ডাক্তারের চেম্বার নাকি কিউরিও শপ? দাঁতের ডাক্তারের চেম্বারে দাঁতের ছবি থাকে ঠিকই, কিন্তু তা এমন বিচিত্রভাবে উপস্থাপিত হয় জানা ছিল না দেবেনবাবুর। দেওয়ালের একটা দিক জুড়ে কাঠের প্যানেলে চীনা ড্রাগনের মূর্তি আঁকা। তার ভাটার মতো চোখ, লাল চেরা জিভ, আর তার পাশ থেকে উকি মারছে করাতের মতো সার সার ভয়ঙ্কর দাঁত। অন্যদিকের দেওয়ালগুলোতে ঝুলছে নানা ধরনের তিব্বতী মুখোশ। কিউরিও শপে যেমন তিব্বতী অপদেবতার মুখোশ ঝোলে, তেমনি ভয়ঙ্কর সব দাঁত বার করা মুখোশ। আর একদিকে র্যাকের ওপর রাখা আছে বিভিন্ন আকারের লাফিং বুদ্ধ মূর্তি, তারাও দাঁত বের করে আছে। চীনা লণ্ঠনের লাল আলোর আলো আধারিতে সেই ড্রাগন মূর্তি, মুখোশগুলো, লাফিং বুদ্ধের পেট মোটা মূর্তিগুলো সবাই যেন দাঁত বার করে দেবেনবাবুর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত আশ্চর্য পরিবেশ। দেবেনবাবুর কেমন যেন অস্বস্তি লাগলো চারপাশে তাকিয়ে। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তারের সাদা অ্যাপ্রন পরে ঘরে ঢুকলো একজন। তাকে দেখে দেবেনবাবুর একবার মনে হলো, আরে এই লোকটাই তাকে একটু আগে দরজা খুলে এখানে বসিয়ে রেখে গেল না? মুখটা যেন একই রকম লাগছে তার। লোকটা দেবেনবাবুর মুখোমুখি উল্টো দিকে টেবিলের ওপাশে বসল। তারপর ঝকঝকে সাদা দাঁত বার করে হেসে বললেন, আমি ডক্টর লুই সেং, ডেন্টিস্ট। আপনার দাঁতে কি সমস্যা? ব্যথা? যাদের দাঁতে গন্ডগোল আছে, পাহাড়ি দেশে বেড়াতে এলে কনকনে ঠান্ডা বাতাসে দাঁত ব্যথা অনেক সময় বাড়ে, নতুন কিছু নয়। কোথা থেকে আসছেন আপনি?
তার কথা শুনে দেবেনবাবু ইংরেজিতেই জবাব দিলেন, আমি কলকাতা থেকে আসছি, আজই এসেছি। নিচের ওই পাহাড়ি বস্তির একটা বাড়িতে উঠেছি। তারপর তিনি বললেন, দাঁতের ব্যাপারে এসেছি ঠিকই, তবে ব্যাপারটা দাঁত ব্যথার নয়। আমার দুটো দাঁত পড়ে গেছে, খেতে অসুবিধা হয়, দাঁত বসানোর ইচ্ছা। এখানে কি দাঁত পাওয়া যায়? লোকটা চেয়ার ছেড়ে উঠে এসে দেবেনবাবুকে জিজ্ঞেস করল, কোন দুটো দাঁত দেখি? মুখটা ফাঁকা করুন। দেবেনবাবু হাঁ করলেন। পকেট থেকে একটা ছোট টর্চ বার করে তা দিয়ে দাঁতের ফাঁকা জায়গা দুটো দেখল ডেন্টিস্ট। তারপর আবার নিজের চেয়ারে ফিরে গিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, দাঁড়ান আপনাকে দেখাই। টেবিল সংলগ্ন দেরাজ থেকে বেশ কিছু ছোট ছোট বাক্স বার করে তার ঢাকনা খুলে দেবেনবাবুকে দেখাবার জন্য টেবিলের উপর সাজিয়ে রাখল লোকটা। বাক্সগুলোর মধ্যে থেকে উকি দিচ্ছে নানা ধরনের দাঁত। এই লাল ভুতুরে আলোতেও তাদের মধ্যে কয়েকটা দাঁত ঝিলিক দিচ্ছে। বাক্সগুলো মেলে ধরে লোকটা বলল, কোন দাঁত আপনার পছন্দ বলুন। সোনার দাঁত থেকে শুরু করে সেরামিক, পলিমার সব ধরনের দাঁতই আমার কাছে আছে, যেটা আপনার পছন্দ হবে। দেবেনবাবু মৃদু আঁতকে উঠে বললেন, না না, সোনা টোনা অত দামি কিছু নয়, সস্তা দামের কিছু জিনিস, যাতে কাজ চলে, আবার টেকসইও হয়, তেমন কিছু আছে? লোকটা তার কথা শুনে একটা বাক্স খুলে দুটো দাঁত দেখিয়ে তাকে বলল, এ দাঁতগুলো আপনি নিতে পারেন, পলিমারের ক্যানাইন, খুব মজবুত ও টেকসই, আপনার মাড়িতে খুব ভালো সেটও হবে। দেবেনবাবু জানতে চাইলেন, কেমন খরচ পড়বে? লোকটা জবাব দিল, খুব বেশি নয়, দুটো দাঁতের জন্য সব মিলিয়ে 1000 টাকা। আমি এখনই বসিয়ে দেব দাঁত দুটো। 1000 টাকা? যদিও কলকাতার ডাক্তারদের তুলনায় অর্ধেক দাবি করেছেন তিনি, তবুও দেবেনবাবু স্বগতোক্তির সুরে বলে উঠলেন, আরে, এও তো দেখছি রক্তচোষা। লোকটার সাথে এতক্ষণ ইংরেজিতে কথা বললেও এ কথাটা তিনি বাংলাতেই বললেন। কিন্তু দেবেনবাবুর মনে হলো এ কথাটা বলার সাথে সাথেই লোকটার দু চোখ দপ করে জ্বলে উঠল। চোয়াল শক্ত করে লোকটা বলল, আপনি কি বললেন? লোকটা বাংলা বোঝে নাকি? দেবেনবাবু সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বললেন, আমি বলছিলাম, এত দামি জিনিস কেনার ক্ষমতা আমার নেই, 200-300 টাকায় যদি কিছু পাওয়া যায়। লোকটা প্রশ্ন শুনে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তার চোখের দৃষ্টি এবার যেন বদলে গেল কৌতুকে। সে বলল, হ্যাঁ আছে, আপনি যখন চাইছেন সেটাই দেব, নিয়ে আসছি সেটা। এই বলে লোকটা চেয়ার ছেড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। দেবেনবাবু আবার তাকিয়ে দেখতে লাগলেন ঘরটা। সেই ছবি, মূর্তিগুলো যেন দন্ত বিকশিত করে তাকেই লক্ষ্য করছে। একলা ঘরে কেমন যেন অস্বস্তি লাগলো তার। মনে হতে লাগলো ওই সব দাঁত বার করা অদ্ভুত মূর্তিগুলো যেন এখনই তার ঘাড়ে লাফিয়ে পড়বে। এমনকি টেবিলের ওপর রাখা দাঁতগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছে। অদ্ভুত বিচিত্র এক পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আবার ঘরে ফিরে এলো ডেন্টিস্ট লুই সিং। তার হাতে ছোট একটা বাক্স। তাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন দেবেনবাবু। একলা এই ঘরে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। তিনি লোকটার উদ্দেশ্যে বললেন, আপনার এ ঘরের ছবি, মূর্তিগুলো বড়ই অদ্ভুত। লুই সিং তার চেয়ারে বসতে বসতে বলল, ওদের দাঁতগুলো দেখে বলছেন? হ্যাঁ, ওদের সবারই দাঁত খুব শক্ত, তাই এই ছবি, মূর্তিগুলো রেখেছি। সবাই তো শক্তপোক্ত দাঁত চায়। কথাটা বলে লোকটা প্রথমে তার ঝকঝকে সাদা দাঁত বার করে হাসল। দেবেনবাবুর মনে হলো এই হাসিটাও একটা বিজ্ঞাপন। লোকটার নিজের দাঁতও বেশ শক্তপোক্ত। লোকটা এবার তার হাতের বাক্সটা খুলল। ছোট্ট পাথরের বাক্সের মধ্যে লাল ভেলভেটের চাদরে রাখা রয়েছে একজোড়া ঝকঝকে দাঁত। দাঁত দুটো দেখিয়ে সে বলল, এই ক্যানাইন জোড়া পছন্দ আপনার?
দেবেনবাবু দাঁত দুটো দেখে বললেন, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু দাম কত? সেই চীনা ডেন্টিস্ট জবাব দিল, আপনি যা দেবেন তাই, এমনকি আপনি কিছু না দিলেও চলবে। অনেকদিন ধরেই দাঁত জোড়া পড়ে আছে, আপনার যদি কাজে লাগে লাগুক। তার কথা শুনে এবার বেশ খুশি হলেন দেবেনবাবু। ঈষৎ লজ্জিত ভাবে তিনি বললেন, না না, বিনে পয়সায় কি জিনিস নেওয়া যায়? আমি না হয় 200 টাকা দেব। লোকটা যেন তার এ কথাতেই খুশি হলো। চেয়ার ছেড়ে উঠে সে কি সব যন্ত্রপাতি দিয়ে দেবেনবাবুর দাঁতের মাপ নিল। তারপর সেই দাঁত দুটো নিয়ে কি সব যেন খুটখাট করল। সে কাজ শেষ হলে দেবেনবাবুর মুখ ফাঁকা করে সম্ভবত ক্লিপের সাহায্যে বসিয়ে দিল দাঁত দুটো। আত্মপ্রসাদের হাসি ফুটে উঠল তার চোখে। কাজ শেষ। ঠিক সেই সময় বাইরে থেকে কোনো একটা প্রাণীর ডাক ভেসে এলো। ডাক না বলে তাকে অবশ্য গর্জন বলাই ভালো। একপাল প্রাণী যেন কোথাও ডেকে উঠল। দেবেনবাবু সেই ডাক শুনে মৃদু চমকে উঠে বললেন, ও কিসের শব্দ? লুই সেং নামের লোকটা হেসে বলল, বাড়িটার সামনে যে পাহাড়টা আছে, ওর ঢালের জঙ্গলে কিছু নেকড়ে আছে। ও তাদেরই ডাক। অন্ধকার নামলে তারা একবার ডাকে, রাতকে আমন্ত্রণ জানায় ওরা। ওদের দাঁতও কিন্তু শক্ত, ঠিক আপনাকে যে দাঁত দিলাম তার মতোই শক্ত ক্যানাইন ওদের, সহজেই মাংস ছিঁড়তে পারে। কথাটা শুনে দেবেনবাবু একটু ভয় পেয়ে বললেন, বাইরে নিশ্চয়ই অন্ধকার নেমেছে, আমাকে এবার ফিরতে হবে, ওরা আমাকে আক্রমণ করবে না তো? লোকটা শুনে হেসে বলল, নির্জন পথে একলা মানুষ পেলে দলবদ্ধভাবে ওরা যে মানুষের উপর হামলা চালায় না, এ কথা বলবো না, তবে এটুকু বলবো আপনাকে ওরা কিছু করবে না, নিশ্চিন্তে থাকুন। লোকটার কথায় একটা নিরাপত্তার আশ্বাস থাকলেও কেমন যেন অদ্ভুত লাগলো তার কথাগুলো। কেন তাকে আক্রমণ করবে না? যাই হোক, এ প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে টাকা বার করার জন্য পকেটে হাত দিলেন তিনি। লোকটা তাই দেখে বলে উঠল, থাক, টাকা দিতে হবে না, যদি সম্ভব হয় আমার একটা উপকার করবেন। আমি নিচে বিশেষ যাই না, যদি সম্ভব হয় ওই টাকাতে 2টো মুরগি কিনে এখানে দিয়ে যাবেন। বেশ অদ্ভুত প্রস্তাব। দেবেনবাবু যে বাড়িতে আছেন সে বাড়িতে একপাল মুরগি দেখেছেন তিনি। টাকা পেলে তারা নিশ্চয়ই বিক্রি করবে সেগুলো। দেবেনবাবু বললেন, ঠিক আছে, কাল সকালেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মুরগি দুটো। 2টো মুরগির বদলে 2টো দাঁত, কত সস্তা ব্যাপার। কলকাতার ডাক্তারদের এবার মনে মনে রক্তচোষা বলে গালাগালি দিলেন তিনি। লুই সেং তার কথা শুনে বলল, না, আমার বাড়িতে নয়, সামনের পাহাড়ের ঢালে মুরগি দুটোকে ছেড়ে দিয়ে গেলেই হবে, আমি দিনের বেলা বাড়ি থাকবো না। তার কথা শুনে দেবেনবাবু আবারও একটু আশ্চর্য হলেও মুখে বললেন, ঠিক আছে, তাই হবে। কাজ শেষ। এবার উঠে দাঁড়ালেন দুজনেই। সদর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে দরজা খুলে লোকটা বলল, গুড বাই, আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের। দেবেনবাবু মুখে বললেন, হ্যাঁ নিশ্চয়ই। মনে মনে বললেন, তোমার সাথে আর দেখা হবার সম্ভাবনা নেই আমার। বাইরে পা রাখলেন তিনি। অন্ধকার নেমেছে অনেকক্ষণ। অনেক নিচে দেখা যাচ্ছে আলো ঝলমলে গ্যাংটক শহর। তিনি অবশ্য অত নিচে যাবেন না। রাস্তার গায়েই মাথার উপরে উঠে যাওয়া অন্ধকারাচ্ছন্ন জঙ্গলাকীর্ণ পাহাড়ের ঢালটা দেখেই তার মনে পড়ে গেল সেই নেকড়ের ডাকের কথা। যদিও লোকটা বেশ জোর দিয়েই বলল যে তার বিপদের কোনো সম্ভাবনা নেই, তবুও বেশ ভয়ে ভয়ে অন্ধকার পাগদণ্ডি বেয়ে নিচে নামতে শুরু করলেন তিনি। শেষ পর্যন্ত তিনি নির্বিঘ্নেই পৌঁছে গেলেন নিচের পাহাড়ের ঢালে ছোট্ট গ্রামটাতে। গ্রামে ঢোকার মুখেই আস্তানা গেড়েছেন তিনি। সে বাড়ির লোকটা একটা লণ্ঠন হাতে বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল। দেবেনবাবুকে দেখে সিকিমিজ লোকটা উৎকণ্ঠিতভাবে বলল, আপনি ওদিকে গেছিলেন, ফিরছেন না দেখে খুব চিন্তা হচ্ছিল। ওপরের পাহাড়ের জঙ্গলে নেকড়ে আছে,
মাঝে মাঝে তারা হানা দেয়, বাগে পেলে মানুষকেও ছাড়ে না। অন্ধকার নামলে ওদিকে আমরা কেউ যাই না। দেবেনবাবু বেশি কথায় না গিয়ে তাকে শুধু বললেন, কাল সকালে আমাকে তোমার দুটো মুরগি দিও তো, আমি কিনবো। লোকটা বলল, আচ্ছা বাবু, বেশ তাজা মোরগ আছে। যে বাড়িতে দেবেনবাবু উঠেছিলেন সে বাড়িতেই তার খাবার ব্যবস্থা। হোটেলে খেতে গেলে বেশি পয়সা লাগবে, তাছাড়া নিচে গ্যাংটক শহরে নামতে হবে তাকে। সিকিমিজ লোকটা তার ঘরে করা রাতের খাবার নিয়ে এলো, রুটি, ডাল, সবজি। রুটি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। এত মোটা আর শক্ত রুটি তিনি খাবেন কিভাবে? হাত দিয়েই তো রুটি ছেঁড়া যাচ্ছে না। কোনো রকমে একটা রুটি ছিঁড়ে মুখে তুলতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি। রুটি চিবোচ্ছেন নাকি নরম লুচি? তার নতুন দাঁত দুটো যেন মাখনের মতো রুটি ছিঁড়ছে। সত্যিই খুব পোক্ত দুটো দাঁত দিয়েছে লোকটা। পাহাড়ি দেশে খাওয়া সেরে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে লোকজন। দেবেনবাবুর সারাদিন খুব ধকল গেছে। খাওয়া সেরে তিনিও শুয়ে পড়লেন। সারা রাত ধরে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। একপাল নেকড়ের মাঝে তিনি, তাদের সাথেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনো পাহাড়ের ঢালের গভীর জঙ্গলে, কখনো বা কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে বরফের চাদরে মোড়া প্রান্তরে। আর তার সাথে সারা রাত ধরে তার কানে বাজতে লাগলো অবিশ্রান্ত নেকড়ের গর্জন। কখনো সেই গর্জন শিকার ধরার উল্লাসধ্বনি, কখনো বা সম্মিলিত করুণ বিলাপের মতো। নানা ঢঙে নানা সুরে বেজে চলল সেই জান্তব সঙ্গীত। ভোরবেলা মৃদু চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল দেবেনবাবুর। বাড়ির পেছন থেকে শব্দটা আসছে, সেদিকে একটা দরজাও আছে। সেটা খুলে তিনি বাইরে বেরোতেই দেখতে পেলেন কিছুটা তফাতে বাঁশের বাখারি দিয়ে ঘেরা মুরগি রাখার আস্তানাটার সামনে বাড়ির সিকিমিজ মালিক তার বউ বাচ্চা কাচ্চা সমেত দাঁড়িয়ে আছে। দেবেনবাবু তাদের সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলেন চারপাশের মাটিতে মুরগির পালক আর গোটা কতক মুন্ডুহীন মুরগি পড়ে আছে। বাঁশের বাখারির তৈরি সেই খাঁচার দরজা খোলা, ভেতরে একটাও মুরগি নেই। বিস্মিত দেবেনবাবু জানতে চাইলেন কি হয়েছে। লোকটা বলল, নেকড়ে হানা দিয়েছিল, সব মুরগি কটাকে মেরে গেল। আপনার ঘরেও ঢোকার চেষ্টা করেছে। ওই দেখুন, আপনার চৌকাঠ থেকে নেকড়ের পায়ের ছাপ এদিকে এসেছে। এই বলে সে আঙ্গুল দিয়ে মাটির উপর পায়ের ছাপগুলো দেখালো। দেবেনবাবু বললেন, নেকড়ে এখানেও হানা দেয় নাকি? ওই জন্যই হয়তো আমি রাতে ঘুমের মধ্যে নেকড়ের ডাক শুনেছিলাম। তাহলে সেটাও সত্যি? লোকটা বলল, না, সাধারণত তারা এত নিচে নেমে গ্রামে হানা দেয় না। কখনো হঠাৎ নিচে চলে এলেও গ্রামের কুকুরগুলো ডেকে আমাদের সজাগ করে দেয়। আমরা মশাল জেরে ক্যানেস্তারা পিটিয়ে তাদের হটিয়ে দেই। আপনি ডাক শুনেছেন বটে, কিন্তু আমরা কিছুই শুনিনি, কুকুরগুলোও ডাকেনি। বেশ অদ্ভুত ব্যাপার। আপনাকেও আর মোরগ দেওয়া হলো না আমার। বেশ বিমর্ষভাবে লোকটা কথাগুলো বলল। দেবেনবাবুর চোখে হঠাৎ ভেসে উঠল গতকালের সেই চীনা ডেন্টিস্টের মুখটা। দেবেনবাবু তাকে কথা দিয়েছিল দুটো মুরগি দেবেন, কিন্তু এখন আর মুরগি না পাওয়া গেলে কি হবে? সত্যিই তিনি দুটো মুরগি সকালে উঠে পাহাড়ের ঢালের জঙ্গলে ছেড়ে আসবেন ভেবেছিলেন। দেবেনবাবুর টাকা বাঁচল ঠিকই, কিন্তু তিনি বেশ দুঃখিত হলেন ব্যাপারটাতে। তিনি একটু হিসাবি লোক ঠিকই, কিন্তু কথা খেলাপি নন। তিনি খোঁজ নিয়ে জানলেন এ লোকটা ছাড়া গ্রামে আর কেউ মুরগি পোষে না। ঘরে ফিরে এলেন তিনি। তাকে বেরোতে হবে। নিচে নেমে গ্যাংটক শহরে একবার পায়ে হেঁটে ঘুরে দেখবেন ভেবেছেন। টুরিস্টরা গ্যাংটকে বেড়াতে এলে গাড়ি নিয়ে ছাঙ্গু লেক, নাথুলা পাস এসব দেখতে যায়, কিন্তু তাতে বেশ খরচা। ও পথ মারাবেন না তিনি। বাড়ি থেকে বেরোবার আগে মুখ ধোয়ার সময় তিনি একবার ভাবলেন দাঁত দুটো খুলে একবার ভালো করে ধুয়ে নেওয়া যাক, কিন্তু ক্লিপ দুটো দাঁতের সাথে এমনভাবে এঁটে গেছে যে কিছুতেই দাঁত দুটোকে তিনি খুলতে পারলেন না। একটু পর সেই বাড়ি
গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। নিচে নেমে উপস্থিত হলেন গ্যাংটক শহরে। ছোট্ট শহর, কিন্তু ছবির মতন সাজানো। দিনের প্রথম আলোয় ঝলমল করছে শহরটা। রাস্তার পাশে কিউরিও শপ, পোশাক, মোমো, খাবারের দোকান। স্থানীয় লোকজন, মুন্ডিত মস্তক তিব্বতী লামা, রং বেরঙের পোশাক গায়ে টুরিস্টরা ঘুরে বেড়াচ্ছে। চারপাশে বেশ খুশির পরিবেশ। রাস্তার একটা সস্তার দোকানে দাঁড়িয়ে 1 প্লেট মোমো খেলেন দেবেনবাবু। তারপর দোকানিকে জিজ্ঞেস করলেন, পায়ে হেঁটে বিনা পয়সায় কি কি দেখা যায়? সে লোকটা জানালো, সব জায়গাতে ঢুকতেই পয়সা লাগে। আপনি বরং ওই পাহাড়ের মাথায় এনচে মনাস্ট্রিতে চলে যান। তার কথা শুনে সেই পাহাড়ের দিকে দেবেনবাবু এগোলেন। শহরের প্রধান রাস্তা থেকে পাকদণ্ডি উঠে গেছে এনচে মনাস্ট্রির দিকে। পথের দুপাশে ঘন দেবদারু বনে হিমেল বাতাসের কানাকানি, পাতা থেকে জল খসে পড়ার টুপটাপ শব্দ। এই পথে টুরিস্ট আছে, কিন্তু সংখ্যায় অল্প। একসময় পাহাড়ের মাথায় মনাস্ট্রি চত্বরে উঠে এলেন তিনি। পাহাড়ের মাথায় ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে মনাস্ট্রি। দেবেনবাবু একটা সাইনবোর্ড দেখে জানতে পারলেন, এই বৌদ্ধ গুম্ফার বয়স 300 বছর। এই মনাস্ট্রিতে বৌদ্ধ লামারা তন্ত্র সাধনা ও অতিপ্রাকৃত বিদ্যার চর্চা করেন। জঙ্গলের ফাঁক দিয়ে ওপাশে দূরের পাহাড় থেকে ভেসে আসা কনকনে ঠান্ডা বাতাস যেন দেহে কাঁপন ধরিয়ে দিচ্ছে। দেবেনবাবু এসে দাঁড়ালেন মনাস্ট্রির সামনে। কাঠের তৈরি ঢালু ছাদওয়ালা প্রাচীন মনাস্ট্রি। তার বাইরেই দেওয়ালে থামের গায়ে বসানো আছে দাঁত বার করা ভয়ঙ্কর দেখতে সব তিব্বতী অপদেবতাদের মূর্তি। মনাস্ট্রির সামনে জঙ্গল কিছুটা হালকা, তার ফাঁক দিয়ে ওপাশের পাহাড়টা দেখা যাচ্ছে। দেবেনবাবু বুঝতে পারলেন, ওই পাহাড়টারই নিচের দিকে কোনো একটা ঢালের গ্রামে তিনি আস্তানা গেড়েছেন। পাহাড়ের মাথার ঢালে ঘন জঙ্গল এখনো কুয়াশায় মাখামাখি হয়ে আছে। দিনের বেলাও খুব একটা আলো ঢোকে না সেখানে। ও জায়গাতেই সম্ভবত নেকড়েগুলো থাকে। মনাস্ট্রির গায়ে বসানো দাঁত বার করা মূর্তিগুলো দেখে মুহূর্তের জন্যে দেবেনবাবুর হঠাৎ মনে পড়ে গেল গতকাল সন্ধ্যার সেই অদ্ভুত ঘটনার কথা। ঠিক এমনই সব ভয়ঙ্কর মুখ ঝোলানো ছিল সেখানে। গুটি গুটি পায়ে দেবেনবাবু এগোলেন মনাস্ট্রির ভেতরে ঢোকার জন্য। তিনি সিঁড়ি দিয়ে উঠে মনাস্ট্রির ভেতর ঢুকতে যাচ্ছেন। ঠিক সেই সময় ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে তার পথ আটকে দাঁড়ালেন মুন্ডিত মস্তক, গায়ে লাল চাদর জড়ানো, হাতে একটা জপ মন্ত্র ধরা একজন বৃদ্ধ লামা। দেবেনবাবুর মনে হলো তিনি যেন দুর্বোধ্য ভাষায় তাকে মৃদু ভর্ৎসনা করলেন। তারপর জপ যন্ত্র ধরা হাতটা উঠিয়ে ও পাশের সেই কুয়াশাচ্ছন্ন ধোয়া ধোয়া পাহাড়টা দেখালেন। সেদিকে দেবেনবাবু আবার তাকালেন। লামা কি বলছেন? তাকে ও জায়গায় যেতে? ওই পাহাড়ে ফিরে যেতে? ব্যাপারটা ঠিক তার বোধগম্য হলো না। তিনি সামনে তাকালেন। সেই বৃদ্ধ লামা অদৃশ্য হয়ে গেছেন মনাস্ট্রির ভেতর অন্ধকারে। যদিও তিনি একটু আগেই মনাস্ট্রির ভেতর থেকে 2 জন টুরিস্টকে বেরোতে দেখেছেন, তবুও তিনি এরপর আর ভেতরে ঢোকার সাহস করলেন না। আশেপাশে একটু ঘুরে বাইরে থেকে মনাস্ট্রিটা দেখে দেবেনবাবু নিচে নামার পথ ধরলেন। নিচে নেমে রাস্তার পাশে একটা পার্কে বসে দেবেনবাবু কিছুটা সময় জিরিয়ে নিলেন। তারপর কিছুটা উদ্দেশ্যহীনভাবেই রাস্তা ধরে হাঁটতে লাগলেন চারপাশ দেখতে দেখতে। একটা সোয়েটারের দোকানে ঢুকে মেয়ের জন্য একটা সোয়েটার দরদাম করেও শেষ পর্যন্ত নিলেন না, কারণ তার মনে হলো কলকাতায় এই জিনিস এর চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে হঠাৎই তিনি দেখলেন চিড়িয়াখানার সামনে উপস্থিত হয়েছেন। লোক ঢুকছে আর বেরোচ্ছে গেট দিয়ে, কিন্তু রাস্তার সামনে টিকিট কাউন্টারটা বন্ধ। প্রবেশ তোরণটা বেলুন ফুলটুল দিয়ে সাজানো হয়েছে। ব্যাপারটা কি? তিনি একটা লোককে জিজ্ঞেস করে জানতে পারলেন এদিন নাকি চিড়িয়াখানার জন্মদিন। ভেতরে ঢুকতে তাই কোনো টিকিট লাগছে না। কথাটা শোনার সাথে সাথে
দেবেনবাবু চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়লেন। যাক, এবার তার আরো একটা দ্রষ্টব্য দেখা হয়ে যাবে। তবে এ সময় মেয়ে টেপির কথা মনে পড়ল তার। মেয়েকে বড় ভালোবাসেন দেবেনবাবু। সে সঙ্গে থাকলে ভালো লাগতো। চিড়িয়াখানাটা কলকাতা চিড়িয়াখানার মতো বড় নয় ঠিকই, কিন্তু এখানে এমন কিছু দুষ্প্রাপ্য পাহাড়ি জীবজন্তু আছে যা কলকাতার চিড়িয়াখানাতে নেই। গরমের জায়গাতে তারা বাঁচে না। সব চিড়িয়াখানার মতোই টুরিস্টের বেশ ভিড় এখানেও। তার মধ্যে একটা বড় অংশই ছোট ছোট ছেলে মেয়ে। দেবেনবাবুর হাতে অফুরন্ত সময়। তিনি ধীরে সুস্থে ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন খাঁচাগুলো। নানা ধরনের বাহারি ফেজেন্ট, স্নো আউল, স্নো লেপার্ড, নানা ধরনের পাহাড়ি জীবজন্তু। দেবেনবাবু তখন একটা পাহাড়ি বন বিড়ালের খাঁচার সামনে দাঁড়িয়ে। হঠাৎ চারপাশে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু হলো। সবাই প্রাণ ভয়ে গেটের দিকে দৌড়াচ্ছে। বাচ্চারা আতঙ্কে কাঁদছে। দেবেনবাবু দেখলেন কিছু দূর থেকে কয়েকজন যেন প্রাণ ভয়ে তার দিকেই দৌড়ে আসছে, আর তাদের পেছনে ধাওয়া করে আসছে সাদা কি একটা যেন। কিন্তু দেবেনবাবু ব্যাপারটা ভালো করে বোঝার আগেই পলায়মান লোকগুলো তার ঘাড়ের উপর এসে পড়ল। দেবেনবাবুকে এক ধাক্কায় মাটিতে ছিটকে ফেলে তারা ছুটল গেটের দিকে। দেবেনবাবু আবার উঠে দাঁড়ালেন। সোয়েটারের গা থেকে ধুলো ঝাড়তে যাচ্ছিলেন তিনি, কিন্তু সামনে তাকিয়ে তার হাতটা ওপরে উঠতে গিয়েও নেমে গেল। তার 7-8 ফুট তফাতে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা প্রকাণ্ড এক কুকুর জাতীয় প্রাণী, নেকড়ে। তার সাদা শরীরে সৌন্দর্যের চেয়ে হিংস্রতাই যেন অনেক বেশি প্রকট হয়ে আছে। দাঁত বার করে গজরাচ্ছে প্রাণীটা, ছুরির ফলার মতো সাপদের দাঁত। লাল জিভ থেকে লালা ঝরছে ফোঁটা ফোঁটা। চোখের দৃষ্টিতে জেগে আছে আদিম ক্রূরতা। হিংস্র প্রাণীটার পিঠ ধীরে ধীরে ধনুকের মতো ওপর দিকে বেঁকে যাচ্ছে। পিঠের লোমগুলো ঝাঁটার কাঠির মতো খাড়া হয়ে উঠছে। দেবেনবাবুর গলা লক্ষ্য করে ঝাঁপ দেওয়ার আগে তাকে শেষ মুহূর্তের জন্য যেন জরিপ করে নিচ্ছে প্রাণীটা। ভয় অথবা বিস্ময়ে সেদিকে তাকিয়ে দেবেনবাবুর মুখটা আপনা থেকেই হাঁ হয়ে গেল। পাথরের মূর্তির মতো সেই ভয়ঙ্কর প্রাণীটার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। না, প্রাণীটা কিন্তু শেষ পর্যন্ত ঝাঁপালো না। হঠাৎই একটা পরিবর্তন দেখা দিল তার মধ্যে। লোমগুলো বসে গেল, পিঠটা আবার স্বাভাবিক হয়ে এলো তার। চোখের দৃষ্টিতেও একটা পরিবর্তন হলো যেন, আর সেই চাপা হিংস্র গর্জন বদলে গেল ঘর ঘর শব্দে। ধীর পায়ে দেবেনবাবুর কাছে এগিয়ে এসে অত বড় হিংস্র প্রাণীটা পোষা কুকুরের মতো দেবেনবাবুর পায়ে গা ঘষতে লাগলো। নিজের অজান্তেই দেবেনবাবুর হাতটা যেন নেমে এলো প্রাণীটার মাথায়। নেকড়েটার মাথায় পিঠে হাত বোলাতে লাগলেন তিনি। যে কজন লোক তখনও চিড়িয়াখানা থেকে পালাতে পারেনি, তারা আর চিড়িয়াখানার কর্মীরা নিরাপদে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই ভয়ঙ্কর অদ্ভুত দৃশ্য। দেবেনবাবু কিছুক্ষণ তার গায়ে হাত বোলানোর পর প্রাণীটা একটু সরে গিয়ে সে যেদিক থেকে এসেছিল সেদিকে কিছুটা এগিয়ে মুখ ফিরিয়ে একটা অদ্ভুত শব্দ করল, যেন সে দেবেনবাবুকে অনুসরণ করতে বলছে তাকে। দেবেনবাবু সম্মোহিতের মতো অনুসরণ করলেন তাকে। প্রাণীটা কিছুটা এগোচ্ছে, তারপর থমকে দাঁড়িয়ে দেখে নিচ্ছে দেবেনবাবু ঠিক তার পেছন পেছন আসছেন কিনা। প্রাণীটা শেষ পর্যন্ত একটা খাঁচার সামনে এসে দাঁড়ালো। তারপর সেই খাঁচায় ঢুকে মুখ ফিরিয়ে অদ্ভুত একটা শব্দ করে দেবেনবাবুকেও যেন খাঁচার ভিতর ঢুকতে বলল। খাঁচার দরজার সামনে একটু ঝুঁকলেন দেবেনবাবু। তিনিও কি ভেতরে ঢুকতে যাচ্ছিলেন কে জানে, কিন্তু ঠিক তখনই চিড়িয়াখানার একটা লোক ছুটে এসে খাঁচার দরজা বন্ধ করে দিল। এবার অন্য লোকেরাও ছুটে এলো। দেবেনবাবুকে নিয়ে শুরু হলো হইচই। তাকে চিড়িয়াখানার ডিরেক্টরের ঘরে নিয়ে যাওয়া হলো।
মালা পরানো হলো। ডিরেক্টর সাহেব বললেন, আপনি আমাদের খুব বাঁচিয়ে দিয়েছেন একটা বড় দুর্ঘটনার হাত থেকে। কিভাবে যে খাঁচার দরজা খুলে গেছিল কে জানে। হিমালয়ান নেকড়ে খুব হিংস্র প্রাণী। ওদের তুষার চিতারাও ভয় পায়। এক কামড়ে ওরা মানুষের ধর মুন্ডু আলাদা করে দিতে পারে, এমনই ওদের চোয়াল আর দাঁতের জোর। আরেক ভদ্রলোক বললেন, আমি ৩০ বছর দেশের নানা চিড়িয়াখানায় কাজ করেছি। যেসব কর্মী বহু বছর ধরে নির্দিষ্ট কোনো বাঘকে খাবার দেয়, তাদের আমি ২-১ বার খাঁচার ফাঁক দিয়ে বাঘের গায়ে মুহূর্তের জন্য হাত দিতে দেখেছি, কিন্তু খাঁচার ফাঁক দিয়েও কোনোদিন ওই হিমালয়ান নেকড়ের গায়ে কাউকে হাত দিতে দেখিনি। এমনই হিংস্র, ধূর্ত, ভয়ঙ্কর প্রাণী ওরা। ধন্য আপনার সাহস মশাই। আপনি কি কোনো সময় সার্কাস, চিড়িয়াখানা বা বন দপ্তরের কাজ করতেন নাকি? দেবেনবাবু বললেন, না না, এসব কাজ আমি কোনোদিন করিনি। আরেকজন বললেন, তাহলে নিশ্চয়ই আপনি কুকুর পোষেন, তাই না? হাউন্ড অথবা অ্যালসেশিয়ান, বড় জাতের কোনো কুকুর। অ্যালসেশিয়ান তো নেকড়েরই বংশধর, নইলে ওভাবে প্রাণীটার মাথায় কিছুতেই আপনি হাত বোলাতে পারতেন না। যাই হোক, অমন নেকড়ের মাথায় হাত বোলানো খুব সাহসের ব্যাপার। দেবেনবাবু সত্যি বাড়ির সামনে একটা কুকুর পোষেন। কুকুর মানে নেড়ি, কালু তার নাম। দেবেনবাবু তাকে এঁটোকাটা খেতে দেন। তিনি রাস্তায় বেরোলে সে কিছুটা পথ পায়ে পায়ে আসে। দেবেনবাবুর মেয়ে টেপি তাকে খুব ভালোবাসে। কাজেই দেবেনবাবু অশ্বত্থামা ইতি গজর মতো বললেন, হ্যাঁ, কুকুর একটা আছে বটে আমার। লোকটা সঙ্গে সঙ্গে অন্যদের গর্বিত ভাবে বললেন, দেখলেন, ঠিক ধরেছি। ভাগ্য ভালো তিনি সেটা কি কুকুর আর জিজ্ঞেস করলেন না দেবেনবাবুকে। আর একজন চিড়িয়াখানার কর্মী বললেন, আপনি যখন নেকড়েটার মাথায় হাত বোলাচ্ছিলেন তখন আমি ছবি তুলেছি। প্লিজ ঠিকানাটা দেবেন, আমি ছবিটা পাঠিয়ে দেব। দেবেনবাবু এবার জিজ্ঞেস করলেন, এই নেকড়েগুলো কোথায় পাওয়া যায়? ডিরেক্টর সাহেব বললেন, হিমালয়ের পার্বত্য অঞ্চলের জঙ্গলে, পাহাড়ের ঢালের অরণ্যে, আরও ওপারে তুষারাচ্ছাদিত অঞ্চলেও ওরা থাকে। একসময় এ তল্লাটেও অনেক পাওয়া যেত, এখন হাতে গোনা কিছু টিকে আছে। ওই যে ওপাশে পাহাড়টা আছে, সেখানে কিছু আছে। এবারের সেন্সাস বা গণনায় ৯টা নেকড়ের পায়ের ছাপ মিলেছে। আমরা ওদের সংরক্ষণের জন্য প্রচার চালাচ্ছি। ওরা খাবারের সন্ধানে কোনো সময় নিচে নামলেই গ্রামবাসীরা ওদের পিটিয়ে বা অন্য কোনোভাবে মারার চেষ্টা করে। যে নেকড়েটাকে আপনি দেখলেন সেটা ওই পাহাড়েরই। গ্রামের লোকের হাত থেকে বছরখানেক আগে আমরা ওকে উদ্ধার করেছি। দেবেনবাবু জানতে চাইলেন, গ্রামের লোকেরা ওদের মারে কেন? ভদ্রলোক বললেন, নেকড়ে সম্বন্ধে ওদের একটা অন্ধ কুসংস্কার আছে। এই নেকড়েগুলো আসলে নাকি ওয়্যারউলফ। ওয়্যারউলফ বোঝেন তো? যুদ্ধে যারা নাকি মারা যায় তারা নেকড়ের রূপ ধরে ঘোরে, তাদের বলে ওয়্যারউলফ। ইউরোপীয়দের মতো এ ধারণাটা এখানকার মানুষদের মধ্যেও আছে। পাহাড়ের ওপাশে চীন সীমান্ত, কিছু যুদ্ধ এখানে হয়েছে। গ্রামবাসীরা অনেকে মনে করে নেকড়েগুলো আসলে রক্তচোষা প্রেতাত্মা। দেবেনবাবুকে আর ছাড়ল না কেউ। চিড়িয়াখানার জন্মদিন উপলক্ষে কর্মীদের ভুরিভোজের ব্যবস্থা হয়েছিল, মাংস সহ বিভিন্ন পদ। দেবেনবাবুকেও খেতে হলো তাদের সাথে। ইদানিং দাঁতের জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। এদিন তিনি বেশ আরাম করেই মাংস খেলেন তার নতুন দাঁতের দৌলতে। সত্যি কথা বলতে কি, মাংস খেতে খেতে তার মনে হচ্ছিল মাংস না খেলে লোকে কিভাবে বেঁচে থাকে কে জানে। খাওয়া পর্ব মিটতে বিকেল হয়ে গেল। দেবেনবাবু দেখলেন সূর্য ডুবতে চলেছে সেই জঙ্গলাকীর্ণ পাহাড়ের মাথায়। চিড়িয়াখানা থেকে সবে বাইরে বেরিয়েছেন দেবেনবাবু। ঠিক সেই সময় তার সামনে এসে একটা জিপ গাড়ি খ্যাচ করে ব্রেক কষে দাঁড়ালো। তার থেকে লাফিয়ে নামলো একটা লোক। আরে, এ যে দেবেনবাবুর ভাইরা পরিতোষ। দেবেনবাবুকে দেখে বিস্মিতভাবে সে বলে উঠল, আরে দাদা, আপনি এখানে?
গতকাল আপনি এখানে আছেন জানিয়ে আপনার বাড়ি থেকে আমাকে ফোন করেছিল। শহরের সব হোটেলগুলোতে আপনার খোঁজ করেছি আমি, কিন্তু পাইনি। আপনি এখানে আসবেন অথচ আমার কাছে থাকবেন না, তা কি হয়? আপনার জন্য এটুকু করার ক্ষমতা কি আমার নেই? দেবেনবাবু ভাইরার কথা শুনে প্রথমে একটু লজ্জিতভাবে বললেন, তুমি ব্যস্ত মানুষ, তাই তোমাকে আর বিব্রত করতে চাইনি। তারপর তিনি বললেন, তুমি এখন এখানে কিভাবে উপস্থিত হলে? পরিতোষ জবাব দিল, চিড়িয়াখানায় শুনলাম এক বাঙালি ভদ্রলোক হিংস্র হিমালয়ান নেকড়েকে বশ মানিয়ে খাঁচায় ঢুকিয়েছে। সারা শহরে আলোচনা হচ্ছে তাই নিয়ে। খবরটা শুনে লোকটা বাঙালি বলে দেখতে এলাম। আপনি দেখেছেন লোকটাকে? ভাবছি তাকে আমার হোটেলে নিয়ে গিয়ে একটা সম্বর্ধনা দেব। বাঙালিকে সবাই ভীতু ভাবে, এখানকার বাঙালিদের গর্বও হবে, আর আমার হোটেলের পাবলিসিটিও হবে। তবে আপনাকে কিন্তু ছাড়ছি না। আপনার মালপত্র যেখানে আছে সেগুলো সেখান থেকে নিয়ে আমার হোটেলে ফিরব। দেবেনবাবু এবার হেসে বললেন, তুমি যে লোকটাকে খুঁজছো সে লোক কিন্তু আমি, নেকড়েটাকে আমি। কথাটা তিনি শেষ করতে না করতেই পরিতোষ উল্লাসে জড়িয়ে ধরল তাকে। তারপর বলল, আমার হোটেলে যাবার আগে আর কোনো কথা হবে না। আপনার মালপত্রগুলো কোথায় আছে এবার সেখানে চলুন। পরিতোষের গাড়িতে এরপর বাধ্য হয়ে উঠে বসতে হলো তাকে। দেবেনবাবু তাকে নিয়ে প্রথমে উপস্থিত হলেন তার আস্তানায়। সেখানে তার মালপত্র গাড়িতে ওঠাতে ওঠাতে পরিতোষ পাহাড়ের মাথার ঢালটা দেখিয়ে দেবেনবাবুকে বলল, জানেন ও পাহাড়ের মাথায় নেকড়ে থাকে? দেবেনবাবু হেসে বললেন, জানি। পরিতোষের গাড়ি যখন সে পাহাড় থেকে নামতে শুরু করলো তখন পাহাড়ের মাথার জঙ্গল অন্ধকারে ঢেকে যাচ্ছে। কেন জানি দেবেনবাবুর মনে হলো ওই পাহাড় চূড়োর অন্ধকার জঙ্গল একবার দেখে আসতে পারলে ভালো হতো। মোবাইলে পরিতোষ যে দেবেনবাবুকে নিয়ে ফিরছেন তা হোটেলের লোকজনকে আগাম জানিয়ে রেখেছিলেন। সবাই অপেক্ষা করছিল তার জন্য। হোটেলের রিসেপশন রুমে পা রাখতেই সবাই ঘিরে ধরল তাকে আর পরিতোষকে। তার মধ্যে এই হোটেল, আশেপাশের হোটেলের বোর্ডাররা যেমন আছে তেমনি স্থানীয় কিছু লোকজনও আছে। আবার এক প্রস্ত মালাটালা পরানো হলো তাকে। দেবেনবাবু কোনো কথা বললেন না। তার হয়ে যা বলবার বলল পরিতোষী, এবং একটু রং চড়িয়ে সে ব্যাপারটা বলল। দেবেনবাবু যে নেকড়েটাকে কবজা করেছেন সেটা নাকি নরখাদক, এর আগে ৩-৩টে মানুষকে খুন করেছে সে, ইত্যাদি ইত্যাদি। হাততালির ঝড় উঠল। লোকে দেবেনবাবুর সাথে দাঁড়িয়ে ফটো তুলতে লাগলো। সবাই যখন দেবেনবাবুকে নিয়ে মাতামাতি করছেন ঠিক তখনই হঠাৎ তার চোখ গেল জানলার দিকে। দেবেনবাবু যেন স্পষ্ট দেখলেন সেই জানলার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছে প্রকাণ্ড মাথা। তার চোখ জ্বলছে। চোয়ালের ফাঁক দিয়ে উঁকি মারছে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি। তুষার নেকড়ে? দেবেনবাবু বলতে যাচ্ছিলেন, ওই ওই যে, কিন্তু তার আগেই বাইরের অন্ধকারে হারিয়ে গেল সেই মাথা। হয়তো ব্যাপারটা নিছকই দৃষ্টি বিভ্রম। নেকড়ে নিয়ে এত কাণ্ড হওয়াতে ব্যাপারটা ছাপ ফেলেছে তার মনে। অবশেষে অনুষ্ঠান একসময় শেষ হলো। লোকজন সব রিসেপশন রুম ছেড়ে বেরিয়ে যাবার পর পরিতোষ দেবেনবাবুকে বলল, এবার আপনার ঘরে চলুন, অনেক ধকল গেল আপনার উপর দিয়ে। হোটেলের সেরা ঘরটা আপনার। ঠিক এই সময় হোটেলের এক কর্মী এসে একটা ছোট প্যাকেট দেবেনবাবুকে ধরিয়ে দিয়ে বলল, একটু আগে এক ভদ্রলোক এসে আপনার নাম করে জিনিসটা দিয়ে গেল। দেবেনবাবু প্যাকেটটা খুললেন। তার মধ্যে একটা দেওয়ালে ঝোলাবার ছবি, খুব সুন্দর ছবি। চাঁদের আলোতে বরফাচ্ছাদিত এক প্রান্তরে চড়ে বেড়াচ্ছে এক পাল নেকড়ে। আদিম প্রকৃতির এক আশ্চর্য সুন্দর দৃশ্য। দেবেনবাবুর হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাতের স্বপ্নের কথা। স্বপ্নের সাথে এ ছবির কি অদ্ভুত মিল।
তিনিও স্বপ্ন দেখেছিলেন এমনই নির্জন প্রান্তরে একপাল নেকড়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দেবেনবাবু জানতে চাইলেন, লোকটা কে? ছবিটা যে উপহার দিয়ে গেল, আগে তাকে দেখেছেন? হোটেলের কর্মচারী বলল, না, আগে দেখিনি। সাদা ওভারকোট, সাদা দস্তানা, সাদা টুপি পরা ছিল, মুখটাও সাদা মাফলারে ঢাকা। তবে তার অবয়ব আর কথা বলার ঢং দেখে মনে হলো ভদ্রলোক চীনা হবে। দেবেনবাবু আর এই প্রসঙ্গে কথা বাড়ালেন না। এদিনও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লেন দেবেনবাবু। হোটেলের সেরা ঘরটাই তার জন্য বরাদ্দ হয়েছে। দুধ সাদা নরম বিছানা, কাচের জানলা খুললেই পাহাড়। কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়লেও প্রথমে ঘুম আসছিল না দেবেনবাবুর। একসময় তিনি বিছানা ছেড়ে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। কাচের পাল্লাটা খুললেন তিনি। সারা শহর ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনো শব্দ নেই। দেবেনবাবুর চোখ গেল সেই পাহাড়টার দিকে। চাঁদের আলোতে এখন স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের মাথার ঢালের জঙ্গলটা। মেঘ ভেসে বেড়াচ্ছে তার গায়ে। এক অপার্থিব রহস্যময় সৌন্দর্য যেন বিরাজ করছে সেখানে। ও জায়গাটা যেন দেবেনবাবুর অনেক দিনের চেনা। চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা সেই মায়াবী পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। দেবেনবাবু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন সেই পাহাড়ের দিকে। কতক্ষণ দেবেনবাবু ওভাবে দাঁড়িয়েছিলেন তা তার খেয়াল নেই। একসময় তিনি বিছানায় এসে শুয়ে পড়লেন। কিন্তু সারা রাত ধরে তিনি শুনলেন নেকড়ের ঐকতান। স্বপ্নে দেখতে লাগলেন একপাল নেকড়ের সাথে কখনো পাহাড়ের ঢালের বনভূমিতে, কখনো বা তুষারবৃত প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বেশ ভালোই লাগছে তার ঘুরতে। সেখানে কোনো অফিসের চাপ নেই, সংসারের চাপ নেই, শুধু রয়েছে উন্মুক্ত প্রান্তর, বনভূমিতে অনাবিল মুক্তির আনন্দ। স্বপ্নটাকে বেশ যেন উপভোগ করলেন তিনি। ভোর হলো এক সময়। ঘুম ভাঙল দেবেনবাবুর। বাথরুমে মুখ ধুয়ে দাঁত মাজার সময় এদিনও দাঁত দুটোকে খোলার চেষ্টা করলেন তিনি, কিন্তু পারলেন না। দাঁত দুটো শক্তভাবে এঁটে গেছে তার চোয়ালে। ফ্রেশ হয়ে হোটেলের রিসেপশনে নেমে এসে তিনি দেখতে পেলেন পরিতোষ একটা লোককে ধমকে বলছে, দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলে তোমাকে চাকরি থেকে ছুটি করে দেব, এখানে নেশা ভাঙ চলবে না। ধমক খেয়ে লোকটা মাথা নিচু করে বেরিয়ে গেল সেখান থেকে। দেবেনবাবু বললেন, কি হয়েছে, সাত সকালে রাগারাগি করছো কেন? পরিতোষ বলল, আর বলবেন না দাদা, এ লোকটা হলো নাইট গার্ড। কাল রাতে নেশার ঘোরে একটা অদ্ভুত জিনিস দেখে ম্যানেজার বাবুর ঘুম ভাঙিয়েছিল লোকটা। ওর কথা শুনেই ম্যানেজার বাবু বুঝতে পেরেছিলেন লোকটা নির্ঘাত নেশা করে আছে। ভোরবেলা তিনি ব্যাপারটা আমাকে রিপোর্ট করেছেন। দেবেনবাবু জানতে চাইলেন, কি দেখেছিল লোকটা? পরিতোষ একটু ইতস্তত করে বলল, আর বলবেন না, কাল রাতে ডিউটি ছিল লোকটার। হোটেলের আশেপাশে ঘুরে সে পাহারা দিচ্ছিল। হঠাৎ নাকি সে দেখতে পায় দোতলাতে আপনার ঘরের জানলাটা খোলা, আর চাঁদের আলোয় বিরাট একটা নেকড়ে নাকি আপনার ঘরের জানলাতে দাঁড়িয়ে দূরের ওই পাহাড়টার দিকে তাকিয়েছিল। নেশার ঘোরে সে ব্যাপারটা দেখে ম্যানেজার বাবুকে মাঝরাতে ডাকতে যায়। তিনি অবশ্য ব্যাপারটাতে পাত্তা দেননি। দেবেনবাবু বললেন, আরে নেকড়ে কোথায়, ঘুম আসছিল না বলে আমিই তো মাঝরাতে জানলা খুলে দাঁড়িয়েছিলাম। পরিতোষ বলল, তাহলেই বুঝুন ব্যাপারটা। ম্যানেজার বাবু লোকটার কথা শুনে মাঝরাতে আপনার দরজাতে কড়া নাড়লেই লজ্জার এক শেষ হতো। ঘরে ফিরে এলেন দেবেনবাবু। মুখে তিনি যাই বলুন, নাইট গার্ডের কথাটা শুনে বেশ অস্বস্তি হতে লাগলো তার। এখানে আসার পর থেকে ঘটনাগুলোকে ভাবতে লাগলেন তিনি। পরপর দুরাত একই অদ্ভুত স্বপ্ন। তার আস্তানায় গ্রামের বাড়িতে মুরগির খাঁচায় নেকড়ের হারা।
চিড়িয়াখানাতে নেকড়ের সেই অদ্ভুত ঘটনা, তার আগে এনচে মনস্ট্রিতে লামার অদ্ভুত ব্যবহার, গতকাল সন্ধ্যায় রিসেপশন রুমের জানলাতে নেকড়ের মুখ দেখা, নাইট গার্ডের ঘটনা। দেবেনবাবুর মনে হল তার অজান্তেই তাকে নিয়ে যেন কোনো অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। প্রবল এক অস্বস্তি ধীরে ধীরে ঘিরে ধরল দেবেনবাবুকে। খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছে সেই পাহাড়টা, এখনো সেখানে কুয়াশা জমাট বেঁধে আছে। সেদিকে তাকিয়ে দেবেনবাবুর অস্বস্তি আরো বাড়ল। তার কেন জানি মনে হলো ওই পাহাড়টা অদ্ভুতভাবে আকর্ষণ করছে তাকে, অশুভ এক আকর্ষণ। ওই পাহাড় থেকে দূরে চলে যেতে হবে তাকে। শেষ পর্যন্ত দেবেনবাবু সিদ্ধান্ত নিয়ে ফেললেন এ জায়গাতে থাকা তার সমীচীন নয়। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে তিনি পরিতোষকে বললেন, অফিসে ফোন করেছিলাম, জরুরি কাজ এসেছে, আজ রাতের ট্রেনেই কলকাতা ফিরে যাচ্ছি আমি। সকালবেলাতে দার্জিলিং মেল থেকে কলকাতায় পা রাখলেন দেবেনবাবু। তিনি এখন অনেক দূরে ফেলে এসেছেন কুয়াশা ঢাকা সেই পাহাড়টা। রোদ ঝলমলে কলকাতার সকাল। ইতিমধ্যে শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। স্টেশন থেকে দেবেনবাবুর বাড়ি আধ ঘন্টার হাঁটা পথ। দেবেনবাবু স্টেশনের বাইরে বেরিয়ে হাঁটা লাগালেন তার বাড়ির উদ্দেশ্যে। চলতে চলতে হঠাৎ তার মনে হলো ৮ বছরের বাচ্চা মেয়ে টেপি নিশ্চয়ই অপেক্ষা করছে তার বাবা কিছু নিয়ে আসবে বলে। গোলেমালে তার জন্য গ্যাংটক থেকে কিছুই কেনা হয়নি। আর তারপরই রাস্তার পাশে একটা দোকান তার চোখে পড়ল। সকালবেলায় সদ্য খোলা হয়েছে দোকানটা। রঙিন মাছ, পাখি ইত্যাদির দোকান। দোকানের বাইরে একটা খাঁচায় নাদুস নুদুস একটা খরগোশ রাখা আছে। গত বছর মৌলালির রথের মেলাতে খরগোশ কেনার বায়না ধরেছিল টেপি। দামে পোষায়নি বলে দেবেনবাবু কিনে দেননি। খরগোশটা দেখে তিনি এগোলেন দোকানটার দিকে। সকালের খদ্দেরকে ফেরাতে চাইল না দোকানদার। বেশ কিছুক্ষণ দাম দরের পর শেষ পর্যন্ত ৫০ টাকায় রফা হলো। খাঁচা সমেত খরগোশ কিনে বাড়ি ফিরলেন দেবেনবাবু। দরজা খুলতেই টেপি বলল, বাবা কি এনেছো? বলে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। দেবেনবাবু তার হাতে খাঁচাটা তুলে দিয়ে বললেন, এই যে তোমার জন্য একটা জ্যান্ত খরগোশ। খরগোশ পেয়ে টেপির খুশি আর ধরে না। হাতে সময় আছে। দেবেনবাবু ঠিক করলেন অফিস যাবেন। বিশ্রাম করে প্রথমে স্নান সেরে খেতে বসলেন তিনি। খাওয়ার পর ভাতের থালায় কিছু ভাত আর এঁঠোকাটা নিয়ে বাইরে এসে হাঁক দিলেন, কালু, এই কালু। তার গলার শব্দ পেয়ে রাস্তা থেকে দৌড়ে এলো কুকুরটা। কিন্তু কয়েক পা তফাতে দাঁড়িয়েই থমকে দাঁড়িয়ে পড়ল সে। তারপর অদ্ভুতভাবে গজরাতে লাগলো দেবেনবাবুর দিকে তাকিয়ে। হয়তো কদিন সে দেবেনবাবুকে দেখেনি, তাই অমন করছে। বার কয়েক ডাকার পরও যখন সে এলো না, তখন দেবেনবাবু রোয়াকের পাশে ভাত ঢেলে ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণের মধ্যেই অফিস যাবার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লেন তিনি। কালু কিন্তু এদিন অন্য দিনের মতো তার পিছন পেছন মোড় পর্যন্ত এলো না। একটা প্রাচীরের উপর বসে তাকে লক্ষ্য করে গজরাতে থাকল। অফিসে এদিন বেশ ভালোই কাটালেন দেবেনবাবু। সবাই তার কাছে বেড়ানোর গল্প শুনতে চাইল। দেবেনবাবু তাদের মোটামুটি সব গল্পই করলেন, শুধুমাত্র চিড়িয়াখানার নেকড়ের গল্প ছাড়া। একজন তাকে জিজ্ঞেস করলেন, কি মার্কেটিং করলেন? তিনি মুখ ফাঁক করে বললেন, এই যে একজোড়া দাঁত। কেউ শুনে বেশ আশ্চর্য হলো, আবার কেউ ভাবলেন তিনি মজা করছেন। বেরিয়ে এসে কলকাতায় ফিরে মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে দেবেনবাবুর। অফিস থেকে ফেরার সময় বহুদিন পর একটু মুরগির মাংস কিনে ফিরলেন। বেড়াতে যাবার আগে টেপি মাংস খাবো করছিল। বাড়ি ফিরে স্ত্রীর কাছে শুনলেন টেপি সারাদিন খরগোশটা নিয়ে আনন্দে খেলেছে। তার কোলেই তখনও প্রাণীটা।
দেবেনবাবুও খরগোশটা নিয়ে মেয়ের সাথে খেলতে বসে গেলেন। তার স্ত্রী একসময় কাঁচা মাংসর বাটিটা দেবেনবাবুর হাতে দিয়ে বললেন, তুমি কলতলা থেকে মাংসটা ভালো করে ধুয়ে আনো, আমি মশলা বাটছি। বাটিটা নিয়ে কলতলায় ধুতে গেলেন দেবেনবাবু। হঠাৎ কি হলো, নিজের অজান্তেই এক টুকরো কাঁচা মাংস মুখে ফেলে চিবোতে লাগলেন তিনি। বেশ লাগছে খেতে, রান্না করা মাংসর তুলনায় যেন শতগুণ ভালো। কি গো, এত দেরি করছো কেন? স্ত্রীর ডাকে সম্বিত ফিরল তার। তিনি কাঁচা মাংস চিবোচ্ছিলেন। দেবেনবাবু হতভম্ব হয়ে গেলেন নিজের ব্যবহারে। মুখটা ভালো করে ধুয়ে ফেললেন তিনি। রাতের রান্না করা মাংস ঠিক যেন দেবেনবাবুর মুখে রুচল না। খাওয়া ছেড়ে দেবেনবাবু বিছানায় চলে গেলেন। দেবেনবাবু কিন্তু সেদিনও সেই এক স্বপ্ন দেখলেন। চন্দ্রালোকিত প্রান্তরে একপাল নেকড়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সারা রাত ধরে অবিশ্রান্তভাবে শুনে গেলেন নেকড়ের ঐকতান। স্বপ্নের ভেতরেও যেন সেই পাহাড়টা হাতছানি দিয়ে তাকে ডাকছে। ভোরবেলা স্ত্রীর ডাকে ঘুম ভাঙল। টেপির তখনও ঘুম ভাঙেনি। স্ত্রী বললেন, বারান্দায় এসো, সাংঘাতিক একটা কাণ্ড হয়েছে। টেপির ঘুম ভাঙার আগে সরিয়ে ফেলতে হবে ওটা। কথাটা শুনেই দেবেনবাবুর বুকটা ধক করে উঠল। বাইরের ঘেরা বারান্দায় এলেন দেবেনবাবু। এক কোণে রাখা ছিল খরগোশের খাঁচাটা, তার মুখ খোলা। সামনে পড়ে আছে খরগোশের মৃতদেহটা। তার গলাটাকে কেউ যেন কামড়ে ছিঁড়ে নিয়েছে। বারান্দার গ্রিল তো বন্ধ ছিল, তবে কিভাবে কুকুর বেড়াল ঢুকলো ভেতরে? যাই হোক, মৃতদেহটাকে একটা থলেতে ভরে ফেলে দেবার জন্য বাইরে বেরোলেন তিনি। কিছুটা এগোতেই প্রতিবেশী বনমালী বাবুর সাথে দেখা। বৃদ্ধ মানুষ, দেবেনবাবুর বাড়ির উল্টো দিকে থাকেন, অনিদ্রার রোগী, মর্নিং ওয়াকে বেরিয়েছেন। তিনি দেবেনবাবুকে দেখে বললেন, দেবেন, কুকুর পুষেছ? ডাক শুনি না তো। কাল মাঝরাতে তোমার বারান্দায় দেখলাম তাকে। বিরাট সাদা রঙের কুকুর, নিশ্চয়ই খুব দামি কুকুর হবে। তার কথায় এমন চমকে উঠলেন দেবেনবাবু যে উত্তরও দিতে পারলেন না। তাহলে কি সত্যি কোনো নেকড়ে তাকে অনুসরণ করছে? এতজন এভাবে ভুল দেখবে? কে এসে? কোনো অতৃপ্ত প্রেতাত্মা? দেবেনবাবু নিজে তাকে দেখতে না পেলেও সে সাক্ষ্য রেখে যাচ্ছে। সিকিমের যে বাড়িতে তিনি গিয়ে উঠেছিলেন, সে বাড়ির ছিন্ন ভিন্ন মুরগিগুলো, এই গলা ছেঁড়া খরগোশটা, এসবই তার প্রমাণ। সেদিন ওই চীনা ডেন্টিস্টের কাছে যাবার পর থেকেই এসব ব্যাপার শুরু হয়েছে। ওই দাঁত দুটোই কি সব গন্ডগোলের মূলে? দেবেনবাবুর হাত কাঁপতে লাগল। খরগোশটাকে কোনো রকমে বাইরে ফেলে বাড়ি ঢুকে দেবেনবাবু সোজা ঢুকে গেলেন কলঘরে। বহু কষ্ট করেও তিনি দাঁত দুটো খুলতে পারলেন না। দেবেনবাবু এদিন বেশ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তার অফিসের কাছেই একটা দাঁতের ডাক্তারের চেম্বার আছে। অফিসে ঢোকার আগে একবার সেখানে ঘুরে যাবেন তিনি। চেম্বার খোলাই ছিল। ডেন্টিস্ট ভদ্রলোকও মুখ চেনা তার। অফিসে ঢোকা বেরোনোর পথে মাঝে মাঝে দেখা হয় তার সাথে। দেবেনবাবু তার চেম্বারে ঢুকে ভদ্রলোককে বললেন, একটা সমস্যায় পড়ে আপনার কাছে এলাম। কদিন আগে একজন চীনা ডেন্টিস্টের কাছে দুটো দাঁত বসিয়েছিলাম, কিন্তু ক্লিপ দুটো এমন এঁটে গেছে যে খুলতে পারছি না। ভদ্রলোক বললেন, কই দেখি, এমন হয় মাঝে মাঝে, খুলে দিচ্ছি। দেবেনবাবু আশ্বস্ত হয়ে মুখ ফাঁক করে দাঁত দুটো দেখালেন, কিন্তু দাঁত দুটো পরীক্ষা করেই ডেন্টিস্ট গম্ভীর হয়ে বললেন, ফলস দাঁত কোথায়? এ দুটো আপনার নিজেরই দাঁত, ক্লিপের কোনো ব্যাপারই নেই। অন্য কোনোভাবেও বাইরে থেকে মাড়িতে বসানো হয়নি। আপনার অফিসে মনে হয় কাজের চাপ বেড়েছে, কদিন বিশ্রাম নিন। পারলে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখান, সব ঠিক হয়ে যাবে।
দাঁতের ডাক্তারের চেম্বার থেকে দেবেনবাবু যখন বাইরে বেরোলেন, তখন সত্যিই নিজেকে তার পাগল মনে হতে লাগলো। অফিসে নিজের টেবিলে বসে দেবেনবাবু ভাবতে লাগলেন, সত্যিই তিনি পাগল হয়ে যাচ্ছেন। ডেন্টিস্ট বললেন দাঁত দুটো তার নিজের। তাহলে কি ওই চীনা ডেন্টিস্টের কাছে যাওয়া তার কল্পনা ছিল? তাকে সব থেকে বেশি ভাবাতে লাগলো সেই নেকড়ের ব্যাপারটা। সে কি দেবেনবাবুকে অনুসরণ করে তার বাড়িতেও চলে এসেছে, নাকি সে নেকড়ে রূপী অন্য কেউ? তাকে দেবেনবাবু দেখতে পাননি এখনো। তাকে কি দেখা যাবে, ধরা যাবে? হঠাৎ দেবেনবাবুর মনে হলো, হ্যাঁ, একটা পথ হয়তো আছে দেখার। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গেই দেবেনবাবু ছুটলেন স্টোর কিপারের কাছে। তাকে তিনি বললেন, একটা সিসিটিভি ক্যামেরার সেট দিন তো, একটা পার্টিকে ডেমনস্ট্রেট করতে হবে। দেবেনবাবুর ইলেকট্রনিক্স কোম্পানি এসবেরও কারবার করে। শনিবার তাড়াতাড়ি বাড়ি ফিরলেন দেবেনবাবু। খরগোশটা খুঁজে পাচ্ছে না বলে খুব কান্নাকাটি করছে টেপি। দেবেনবাবু বাড়ি ফিরে তার ঘরে ক্যামেরা, মনিটর এই সব বসাতে লাগলেন। তার স্ত্রী বিস্মিতভাবে বললেন, ঘরে ক্যামেরা বসাচ্ছ কেন? দেবেনবাবু বললেন, অফিসের জিনিস, একজনকে দিতে হবে, তার আগে টেস্ট করছি। রাতে নির্দিষ্ট সময় খাওয়া সেরে দেবেনবাবু শুয়ে পড়লেন। তিনি একটা খাটে, অন্য খাটে তার স্ত্রী আর টেপি। একই ঘটনার পুনরাবৃত্তি। দেবেনবাবু আবার দেখতে লাগলেন সেই স্বপ্ন, সেই পাহাড়ের ঢালে জঙ্গল, চন্দ্রালোকিত বরফাচ্ছাদিত প্রান্তরে নেকড়েদের সঙ্গে তার পদচারণা, বাতাসের শো শো শব্দ, নেকড়ের সম্মিলিত সঙ্গীত, নানা স্বরে নানাভাবে। নেকড়েদের ধ্বনির মাঝেই হঠাৎই অন্যরকম একটা চিৎকার কানে এলো তার। নেকড়েদের ডাকের কাছাকাছি হলেও সেটা নেকড়ের নয়, কুকুরের ডাক। প্রচণ্ড চিৎকার। আর সেই চিৎকারেই ঘুম ভেঙে গেল দেবেনবাবুর। তিনি দেখলেন তিনি কখন যেন উঠে টেপির বিছানার সামনে দাঁড়িয়েছেন, আর বাইরে থেকে জানলার শিক ধরে দাঁড়িয়ে চিৎকার করছে কালু। ভেতরে ঢুকতে পারলে সে যেন ছিঁড়ে খাবে দেবেনবাবুকে। তার চিৎকারে দেবেনবাবুর স্ত্রীও উঠে পড়লেন। অনেক কষ্টে তিনি শান্ত করলেন কুকুরটাকে। বাকি রাতটা আর ঘুম হল না দেবেনবাবুর। খাটে শুয়ে শুয়ে তিনি খেয়াল করলেন কুকুরটা চিৎকার থামালেও সে জানলার বাইরে থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অবশেষে একসময় সেই জানলা দিয়েই ভোরের প্রথম আলো ঢুকল ঘরে। এদিন দেবেনবাবুর স্ত্রী আর মেয়ের একটা নিমন্ত্রণ আছে, একটু দূরে যেতে হবে। ঘুম থেকে উঠে সেজে গুজে তারা দুজন কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে গেল। তারা চলে যাবার পর সিসিটিভির মনিটরটা নিয়ে দেবেনবাবু বসলেন। গতরাতে এই ঘরের দৃশ্য ধরা আছে এতে। কিন্তু দেবেনবাবু যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কেঁপে উঠলেন তিনি। বেশ কিছুক্ষণ ভাবার পর তৈরি হয়ে দেবেনবাবু বাড়ি ছাড়লেন। তাকে যেতে হবে অনেক দূরে, সেই পাহাড়টার পাদদেশে সেই চীনা ডেন্টিস্টের খোঁজে। এছাড়া আর কোনো পথ খোলা নেই তার। সন্ধ্যা নামছে। ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে মাথার উপর পাহাড়ের ঢালটা। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। আজ ঠান্ডার প্রকোপ আরো তীব্র। অনেক নিচে গ্যাংটক শহরের আলো একটু একটু করে জ্বলে উঠতে শুরু করেছে। দেবেনবাবু এসে দাঁড়ালেন সেই বাড়িটার সামনে। কাঠের ঢালু ছাদওয়ালা সেই বাড়িটা দাঁড়িয়ে আছে ঝুলন্ত অবস্থায় খাদের কিনারে। তার মাথায় রংচটা চীনা ভাষায় লেখা দাঁতের ছবিওয়ালা সাইনবোর্ড। কাচের জানলাগুলো আজও বন্ধ। আজ দেবেনবাবু ঘুরতে ঘুরতে এখানে উপস্থিত হননি। এ বাড়িটাতে আসবার জন্যেই কলকাতা থেকে তিনি ছুটে এসেছেন। বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসছে না। দেবেনবাবু আগের দিনের মতোই বেল বাজালেন। আগের দিনের মতোই খুট করে একটা শব্দ করে দরজা খুলে গেল। একজন লোক
মুখ বাড়ালো। সে কিন্তু আজ জানতে চাইল না যে তিনি দাঁতের ডাক্তারের কাছে এসেছেন কিনা। সে যেন জানতই যে দেবেনবাবু আসবেন। ইশারায় দেবেনবাবুকে ভেতরে ঢুকতে বললেন লোকটা। ভেতরে ঢুকলেন তিনি। আগের দিনের মতোই সেদিনও বাইরে ঝুপ করে সন্ধ্যা নামল। লোকটা আগের দিনের ঘরটাতে দেবেনবাবুকে বসিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সেই ঘর, মাথার উপর চীনা লণ্ঠন থেকে অদ্ভুত একটা লাল আলো ছড়াচ্ছে ঘরে। দেওয়াল জুড়ে সেই দাঁত বার করা ড্রাগনের ছবি, ঝুলন্ত তিব্বতী অপদেবতার মুখোশ, র্যাকে সাজানো দাঁত বার করা লাফিং বুদ্ধর মূর্তি, সেই টেবিলটা, সেই দুটো চেয়ার। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকলো সেই চীনা ডেন্টিস্ট। তার পরনে সাদা অ্যাপ্রন, সাদা দস্তানা। দেবেনবাবুর উল্টো দিকের চেয়ারে বসলেন তিনি। ঠোঁটের কোণে হাসি, যেন তিনিও জানতেন দেবেনবাবু আবার আসবেন। দেবেনবাবু তাকে বললেন, দাঁত দুটো আমি ফেরত দিতে এসেছি, ওগুলো আপনি খুলে নিন। কেন আপনি এমন করলেন আমার সাথে? লুই সেং জবাব দিল, ও দাঁত একবার বসালে তো আর খোলা যাবে না। তারপর একটু বিষণ্ণভাবে বলল, আপনার ওই রক্তচোষা কথাটাই আমার মাথা গন্ডগোল করে দিল সেদিন। কথাটা আমি সহ্য করতে পারি না, আমাকে ক্ষমা করবেন। দেবেনবাবু জানতে চাইলেন, ও কথার সঙ্গে কি সম্পর্ক আপনার? লোকটা জবাব দিল, ওই অজুহাতেই তো গ্রামের লোকেরা খুন করে গেছিল আমাদের। ছোট বাচ্চা দুটোকেও রেহাই দেয়নি। অন্য সময় হলে দেবেনবাবু চমকে উঠতেন তার কথায়, কিন্তু এখন চমকালেন না। তিনি জানতে চাইলেন, কি হয়েছিল ব্যাপারটা? লুই সেং একটু চুপ করে থেকে বলল, এই পাহাড়ের ওপাশে চীন, জানেন তো? বৌদ্ধ শরণার্থী হিসেবে এপারে পরিবার নিয়ে এসেছিলাম। দাঁতের ডাক্তারির ব্যবসা খুলেছিলাম, তার সাথে একটু আধটু ডাক্তারিও করতাম। এ নিয়ে সংঘাত বাঁধল নিচের গ্রামের ওঝার সাথে। তার কারবারের ক্ষতি হচ্ছিল। একবার গ্রামের একটা ছেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতায় মারা গেল। ওঝা গ্রামবাসীদের বোঝালো যে আমরা নাকি ওর রক্ত শুষে নিয়েছি, আমরা রক্তচোষা। বিশ্বাস করুন, তখন আমরা এমন ছিলাম না। এক সকালে গ্রামবাসীরা এসে শেষ করে দিল আমাদের। আর তারপর থেকে আমাদের আশ্রয় পাহাড়ের মাথায় ওপরের ওই জঙ্গলে। কিছু সঙ্গী সাথীও অবশ্য জুটেছে, ওই যারা যুদ্ধে মারা গেছে। সব মিলিয়ে 9 জন। আপনি এলেন, 10 হবে। তবে এখন বেশ আছি জানেন, কোনো ঝামেলা নেই। উন্মুক্ত প্রকৃতির কোলে ঘুরে বেড়াই। আমরা এখন প্রকৃতির সন্তান। দেবেনবাবু বলতে যাচ্ছিলেন, না, আমি ফিরে যাব। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দেবেনবাবুর চোখে ভেসে উঠল ক্যামেরাতে ধরা পড়া সেই দৃশ্য। খোলা জানলা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে দেবেনবাবুর ঘরে। বিছানায় প্রথমে উঠে বসলেন তিনি। একবার হাই তুললেন। আধো অন্ধকারেও যেন ঝিলিক দিয়ে উঠল তার দাঁত দুটো। মানুষ নয়, নেকড়ের দাঁত। এরপরই তার চেহারাটা ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। দেবেনবাবুর বিছানা ছেড়ে লাফ দিয়ে নিঃশব্দে নামতে লাগলো একটা বিরাট বড় নেকড়ে। লম্বা জিভ দিয়ে লালা ঝরছে তার। মুখের ভেতর থেকে উকি দিচ্ছে সার সার ভয়ঙ্কর দাঁত। অন্য খাটের যে পাশে টেপি ঘুমোচ্ছে, নিঃশব্দে তাকে লক্ষ্য করে এগোলো প্রাণীটা। সে পৌঁছে গেল টেপির কাছে। তারপর ধীরে ধীরে প্রাণীটার তীক্ষ্ণ দাঁতগুলো নেমে আসতে লাগলো ঘুমন্ত টেপির ঘাড়ের উপর। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড চিৎকার করে বাইরে থেকে জানলার উপর ঝাঁপিয়ে পড়ল কালু। নেকড়ের শরীরটা মুহূর্তের মধ্যে রূপান্তরিত হলো দেবেনবাবুর চেহারায়। দৃশ্যটা কল্পনা করে চেয়ারে বসে কেঁপে উঠে চোখ বন্ধ করলেন দেবেনবাবু। তিনি যখন চোখ খুললেন তখন বাইরে কোথা থেকে যেন
নেকড়ের ডাক শুরু হলো। চেয়ারের ওপাশে বসা লুই সেং তার উদ্দেশ্যে বলল, চলুন এবার, শুনতে পাচ্ছেন? ওরা আমাদের ডাকছে। দেবেনবাবু ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চলুন। টেপিকে যে বড় ভালোবাসেন তিনি। কালু তো সবসময় এসে বাধা দেবে না তাকে, দিতে পারবেও না। কাজেই লুই সেং এর পেছন পেছন বাড়ি থেকে বেরোলেন দেবেনবাবু। লোকটাকে অনুসরণ করে পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠতে শুরু করলেন। লোক কোথায়? তার আগে আগে এগোচ্ছে বিরাট বড় সাদা একটা নেকড়ে। ওপর থেকে ভেসে আসছে সঙ্গীদের আহ্বান। পাহাড়ের মাথায় পৌঁছে গেলেন দেবেনবাবু। বরফ আচ্ছাদিত সমতল জমি, এক পাল নেকড়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে। কখন জানি দেবেনবাবুর সব পোশাক খসে গেছে। হিমেল বাতাসে মুক্তির আনন্দ। এখানে কোনো দুঃখ কষ্ট নেই, শুধু প্রকৃতির সাথে মিশে যাবার আনন্দ। তবু শেষ একবারের জন্য দেবেনবাবুর চোখে ভেসে উঠল টেপির মুখটা। একখণ্ড মেঘ কোথা থেকে এসে যেন চাঁদটাকে ঢেকে দিল। সব অন্ধকার হয়ে গেল কিছু সময়ের জন্য, আর তার সাথে সাথেই হারিয়ে গেল দেবেনবাবুর পিছনের সব কিছু। মেঘ সরে গেল। তারপর পাহাড়ের শীর্ষে চন্দ্রালোকিত বরফ প্রান্তরে এক পাল নেকড়ের সাথে দাঁড়িয়ে আছেন দেবেনবাবু, ঠিক তার দেখা সেই স্বপ্নের মতো। চাঁদ মুখ তুলতেই নেকড়ের দল চাঁদের দিকে মুখ তুলে ডেকে উঠল। হাজার হাজার বছর ধরে রাত্রির সন্তানরা যেমন অভ্যর্থনা জানিয়ে আসছে চাঁদকে, দেবেনবাবু আকাশের দিকে মুখ তুলে সেই আদিম সঙ্গীত ধ্বনিতে গলা মেলালেন। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।